কড়া মেডিসিনের প্রভাবে মায়েরা বেঘরে ঘুমাচ্ছে। বিকেল পেরিয়ে সন্ধ্যা হয়ে গিয়েছে, এখনো মেয়েটা ঘুমে। এসে দেখে ফাতেমা বেগম মেয়ের পাশে বসে ঘুমন্ত মায়রার মাথায় হাত রেখেই মাথা হেলিয়ে দিয়েছেন বিছানায়। বোধহয় ক্লান্তিতে চোখ লেগে এসেছে। ইহাম কেবিনে ঢুকে এমন দৃশ্য দেখে আবারও ফিরে যেতে চাইলেই ফাতেমা বেগমের গলা শুনতে পায়। তুমি কখন এলে বাবা? এই তো মাত্রই এসেছি আম্মু। আপনি থাকুন, আমি একটু আসছি। না না বাবা, আমি এক্ষুনি চলে যাচ্ছি। তুমি ছিলে না তো, তাই ওর পাশে বসেছিলাম। কখন চোখটা লেগে গিয়েছিল বুঝতে পারিনি। আপনি অসুস্থ বোধ করলে পাশের কেবিনে গিয়ে একটু রেস্ট নিতে পারেন আম্মু। মেয়ের মুখের দিকে তাকিয়ে সম্মতি জানিয়ে তিনি জায়গা ছাড়েন। ফাঁকা কেবিন পেতেই ইহাম ধীর পায়ে এগোয় ঘুমন্ত মেয়েটার পানে। আস্তে ধীরে পাশে বসে কানলা লাগানো নিস্তেজ হাতটা মুঠোয় পুরে নিল পরম আদরে। মুগ্ধ দৃষ্টিতে মায়রার মোহনীয় মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে ক্ষীণ স্বরে আওড়ালো, কি জাদু করেছ আমায় বেয়াদব মেয়ে? কোন বশীকরণে তোমার প্রতি আমায় আফিমের মতো আসক্ত করেছ বলো তো মায়েরা? আগে তো কখনো নিজের প্রিয় জায়গায় ফিরতে আমার এতটা কষ্ট কিংবা খারাপ লাগা ছিল না। তবে এখন এই পিছু টান কেন মায়রা বেঁধেছ? কোন মায়ায় বেঁধেছ? এত অস্থির লাগছে কেন তোমায় ছাড়া যেতে? দূরত্বটুকু বড্ড পীড়া দিচ্ছে বক্ষ পিঞ্জিরায়। উতালাক হচ্ছে মন। ভেতরকার দহন ছটফটিয়ে তুলেছে কেন মায়রা? আমার মতো মানুষকে এতটা মায়ায় জড়ানো খুব কি দরকার ছিল অবুঝ মেয়ে? একা একাই বুলি ছড়ে ইহাম। তার কথা ঘুমন্ত পরীর কর্ণকুহরে পৌঁছাতে পারে না। নিজের নিরবুদ্ধিতার কারণে নিজেই বাঁকা হাসে ছেলেটা মাথা নুইয়ে। খানিক পল আবারও তাকায় মায়রার মুখের দিকে। মেয়েটার দিকে ঘোর লাগা চোখে তাকিয়ে থেকে হঠাৎই একটা কিছু চোখে পড়ে আলতো করে হাসলো। এক নজরে তাকিয়ে থাকলো মায়রার মুখের দিকে। এভাবে ঘুমন্ত মায়রার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকা আগে কখনো হয়নি। মায়রার গালের কোণে এক চিমটি এই লালা দেখে ইহাম হেসেই যাচ্ছে। মেয়েটি ঘুমিয়ে কি লালা ফেলে নাকি? ঔষধের প্রভাবে বেঘরে ঘুমাচ্ছে বলে এমন হচ্ছে। যাই হোক, ব্যাপারটা বেশ কিউট লাগছে তার কাছে। পিছেল হেসে মায়রার দিকে আরেকটু ঝুঁকে সে নিজেকে পরিষ্কার করে রুমালটা বের করলো। খুঁতখুঁতে ইহাম আজও নিজের রুমালটা নিয়ে ব্যক্তিগত মানুষটার ঠোঁটের কোণ মুছে দিল অনায়াসে। আচমকা স্পর্শে ঘুমের ঘোরেই মেয়েটা একটু নড়েচড়ে বসলো। ওপাশ ফিরে ইহামের হাতটা গালের নিচে চেপে ধরেই ঘুমিয়ে গেল। অপ্রয়োজনে সময় ব্যয় না করা হিসাবী মানুষটাও আজ অকারণে চুপটি করে বসে নিজের অন্তঃকরণে বাস করা ব্যক্তিগত নারীটিকে মোহিত দৃষ্টিতে অবলোকনে বিভোর। মায়রার মোমের মতো সফেদ গালের নিচে নিজের হাত রেখে অনায়াসে মুচকি হাসে ইহাম। বিড়বিড় করে ফুটফুটে ঘুমন্ত পরীকে প্রশ্ন করে, আমার পরিচিত দুনিয়াকে ভুলিয়ে দিতেই কি আমার জীবনে তুমি এমন অদ্ভুত অনাকাঙ্ক্ষিতভাবে আগমন ঘটিয়েছ মায়রা? কবে আমার মনের শক্ত আবরণে মোড়া কুঠুরিতে নিজের পাকাপোক্ত জায়গা দখল করে নিলে আমার বেয়াদব জান? আমাকে সম্পূর্ণ উন্মাদ করে দিতেই কি আমার আরও সংস্পর্শে আসো তুমি? আমায় খুন করতেই আমার জীবনের অতি নীরবে সঙ্গোপনে পদাচারণ করলে নাকি? তোমার দূরত্বের কারণে ভেতরে যে ছটফটানি হয়, বুকে দহন চলে, সেই অসহ্য অস্বস্তিকর দায়ভার কি তুমি নেবে না মেয়ে? একটা কেবিনে চুপচাপ বসে আছে শিরিন বেগম। পাশেই ইসহাক চৌধুরী বসে আছেন। সিও এর সাথে কথা শেষ করে ইহাম কেবিনে নক করলো। শিরিন বেগম গিয়েই দরজা খুললেন। ছেলেকে দেখে প্রশ্ন করলেন, কি হলো বাবা? কিছু হয়েছে? মায়েরা ঠিক আছে? শি ইজ ফাইন মা। তাহলে? প্রশ্ন করলেন ইসহাক চৌধুরী। কোনো দরকারে এসেছো? ইহাম স্বাভাবিকভাবেই জবাব দিয়েছে, মার সাথে একটু কথা ছিল। ছেলের কথার মানে বুদ্ধিমান।
ইসহাক চৌধুরী সেটা বুঝলেন। এমনিতেই তো আর ওনার চুল পাকেনি। ঢাকা শহর জুড়ে ওকালতি করতে করতে আজ এই বয়সে সোফা থেকে তিনি উঠে দাঁড়িয়ে শান্ত গলায় বললেন, তোমরা মা ছেলে তাহলে কথা বলো, আমি একটু বাহির থেকে ঘুরে আসি, একটু দেখে আসি মহিন সাহেব কি করেন। তুমি থাকতে পারো বাবা, সমস্যা নেই আমার। না বাবা, তোমরা কথা বলো, আমি আশপাশটা একটু দেখে আসি, একটু ব্যায়ামও হবে। ঘিয়ে রাঙা পাঞ্জাবিটা ঠিক করতে করতে তিনি কেবিন থেকে বের হলেন। শিরিন বেগম তৎক্ষণাৎই প্রশ্ন করলেন ছেলেকে, কি দরকার বাবা, কি বলবি? ইহাম এগিয়ে যায়, মাকে বসায় বেডে, পাশে নিজেও বসে মায়ের মুখোমুখি। গলা কেশে নরম স্বরেই বলে, ছোটবেলা থেকেই দেখে এসেছি তুমি আমাদের 3 ভাই বোনকে কত আদর যত্ন আর স্নেহ করো। অন্য সব মায়েদের থেকে তোমার শাসন করার ধরন ছিল অন্যরকম। আমাদের 3 ভাই বোনের কাউকেই কখনো গায়ে হাত তুলেছো বলে আমার খুব একটা মনে পড়ে না। সবসময় আদর করে বুঝিয়েছো, যা বলার বলতে। তবে মায়েরার বেলায় তোমার ওই বুঝদার স্বভাবটা কোথায় গিয়েছিল মা? ছেলের প্রশ্নে থমকায় শিরিন বেগম। তিনি মনে মনে আঁচ করেছেন ছেলে কোন দরকারে কাছে এসেছে এমন থমথমে মুখে। শান্ত নরম গলায় কথা বললেও মায়েরার সাথে তখনের ব্যবহারটা ছিল যেন মনোপুত হয়নি ছেলের। সেটা মুখ দেখলেই অনুমেয়। এক দৃষ্টিতে তিনি ছেলের মুখের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করেন কিছু। শিপুর কাছ থেকে জেরা করে ঘটনাটা শুনেছি আমি মা। তুমি তো আমার লক্ষ্মী মা, তবে ওর সাথে আমার রুড হলে কেন? ওর বাবা ভাইয়ের সামনেই মেয়েটার সাথে হঠাৎ এভাবে কেন কথা বললে? বলবে মা, তুমি তো এমন নও। তবে কি হয়েছিল তোমার? ভার ভার কণ্ঠে শিরিন বেগমের থেকে জবাব আসে, 2 দিন ধরে না খাওয়াচ্ছিলি, ঘুম আসনি। আমি বাসা থেকে রান্না করে নিয়ে এসেছিলাম তোকে নিজের হাতে খাওয়াবো বলে, কিন্তু মায়রার সাথে ঝগড়া করে তুই রেগে চলে গিয়েছিস। এতে আমার রাগ হয়েছিল, তাই একটু রিয়াক্ট করে ফেলেছি। আলতো করে ইহাম মায়ের হাত ধরল, ক্ষীণ গলায় প্রশ্ন করল, আমি ছোটবেলা থেকেই দেখে এসেছি তুমি অনেক ধৈর্যশীল মা এবং নারী। আচ্ছা মা, শিমলা কিংবা শিপুর সাথেও যদি আমি কোনো কারণে রাগ করে এভাবে চলে যেতাম, ওদেরকেও কি তুমি এমন করেই বলতে? অবশ্যই। না মা, এত রুড তুমি হতে পারতে না, কারণ এটা তোমার স্বভাবের বাহিরে। মলিন হেসে জানালো ইহাম। ছেলের কথার ধরন এবার শিরিন বেগমকে বিব্রত করলেন। খানিক রুষ্ট দেখালেন ওনাকে। ছেলের এই প্রশ্ন তিনি নিজেকে কখনো করেননি মনে মনে। হয়তো প্রশ্ন করলে ছেলের উত্তরই পেতেন ভেবেই এমনটা মনেও করতে চান না তিনি। মায়ের অভিভাব বুঝেও ইহাম বলতে লাগলো, উত্তর চাই না, তবে প্রশ্ন রেখে গেলাম তোমার কাছে। মায়েরা যদি তোমার নিজের মেয়ে হতো, আর কোনো কারণে এমন রুড হতে পারতে তুমি? হয়তো হতে, তবে এতটাও না। এর কারণ কি মায়েরা পরের মেয়ে তাই? মানছি তুমি মায়েরাকে অনেক পছন্দ করো, নিজের মেয়ের মতো করেই দেখো, তবে পুরোপুরিভাবে নও। এটা হয়তো স্বাভাবিক, কিন্তু মা, মায়েরাও তো আমার জীবনের একটি অংশ। তোমরা নিজেরাই তো আমাকে সেই অংশ উপহার দিলে, তবে কেন ওকে তুমি তুচ্ছ করে কথা বলবে মা? যেহেতু আমি থাকি না এখানে আমার অবর্তমানে, মায়েরা তো আমার শ্বশুর শাশুড়ি আর তোমাদের আমানত বলো তো। নিজের ছেলের আমানতের যত্ন ভালো মন্দ তুমি দেখবে না? আমার স্ত্রী আমার সম্মান, তার অসম্মান কি আমার অসম্মান নয় বলো তো মা? তুমি এবং মায়েরা দুজনেই আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট। প্লিজ, আমি আশা করব আমাদের 3 ভাই বোনকে তুমি ঠিক যেমন চোখে দেখো, যেভাবে ভালোবাসা দাও, মায়েরার ক্ষেত্রেও তুমি তার বিকল্প হবে না মা। মায়ের থমথমে গম্ভীর মুখের দিকে বাঁকা চোখে তাকায় ইহাম। হয়তো মা দ্বিধায় ডুবে আছেন, কিংবা তার কথাগুলি ওনাকে খারাপ লাগা কাজ করাচ্ছে। তবুও কথাগুলির মাঝে গোপন সতর্কের দরকার ছিল। মাহিন সাহেব মুখের দিকে তখন তাকাতে পারছিল না ইহাম।
মানুষটা হয়তো সরাসরি মেয়েকে এভাবে বলা নিয়ে মুখে কিছু না বললেও মনে মনে বেশ কষ্ট পেয়েছেন। তার উপরে মায়েরার আড়ালে মাকে এইসব বলায় মা নিজেও বুঝবে ছেলের জীবনে বইয়ের মূল্য। নিজের ভুলটা হয়তো তিনি বুঝবেন। এরপর হয়তো ছেলের কথা ভেবেও বইয়ের সাথে কখনো এতটা রাগারাগি করবেন না তিনি। এটাই ধারণা ইহামের কাছে, যদিও সে মাকে আঘাত করে কিছু বলেনি। সবটাই ভবিষ্যৎ সতর্কতা দিয়েছে কেবল। তবুও সে বোঝে মা হয়তো কষ্ট পাচ্ছেন। ইহাম চুপচাপ উঠে দাঁড়িয়ে খানিকটা ঝুঁকে মায়ের কপালে চুমু দেয়। এরপর লম্বা কদম ফেলে প্রস্থান করে সন্তর্পণে। ছেলে চলে যেতেই গম্ভীর শিরিন বেগম অনুভূতির শূন্য চোখে তাকান সেই দিক পানে। ওনার মন দোটানায় দোদুল্যমান। ঠিক বুঝতে পারছেন না কেমন অনুভূতি প্রকাশ করা ওনার দরকার। ওনার বিচক্ষণ মস্তিষ্ক আর বিবেক এক কানে বলছে ছেলের কথা ভুল নয়, সবগুলি তো সঠিকই। তো ওনার আরেক কান বলে অন্য কথা। মনের কোথাও কিঞ্চিত পরিমাণ উকি দেয় এক হিংসাত্মক মনোভাব। হাসপাতালের বাহিরে তাউস আর সৌম্য অনেকক্ষণ ধরেই কিছু নিয়ে কথা বলছে। দুজনের মাঝে খানিক চিন্তার আভাস দেখা দিলেও সৌম্যের চেহারায় লঘু অসন্তোষের ছায়া দেখা যায়। কথার এক পর্যায়ে দুজনের মাঝে বেশ গভীর আলোচনা হতে লাগলো। সৌম্য কপাল কুঁচকে নীল মুখে বলল, তোর কি মনে হয় তাউস ক্যাপ্টেন যা করছে তা একটু সন্দেহজনক লাগছে না? মাথা খারাপ তোর সৌম্য? ক্যাপ্টেনের সাথে কি আমরা আজ থেকে আছি? তুই কোন সন্দেহের কথা বলছিস? মালটাল খেয়ে এসেছিস নাকি সৌম্য, বল? তুই বুঝতে পারছিস না আমি কিসের কথা বলছি তাউস? হেয়ালি করিস না সব কথায়। গরম গরম বাদামের খোসা ছুলে মুখে বাদাম ছুঁড়ে দিয়ে তাউস ভাবে জবাব দেয়, না, আমি সত্যি বুঝতে পারছি না। মিশন রেখে ক্যাপ্টেন এইভাবে হাসপাতালে বসে থাকার মানুষ? আমরা কিন্তু এখনো জানি না আজহার পাটোয়ারি কোথায় আছে, কি হয়েছে তার। শিহাবুদ্দিন স্যারের কাছে কিন্তু আমরা নতুন আপডেট জানাইনি। তোর কি ক্যাপ্টেনকে ভোদাই মনে হয় বাল? কি মনে হয় ক্যাপ্টেন সিইও এর সাথে যোগাযোগ রাখছে না? চিন্তিত ভঙ্গিতে সৌম্য বলে উঠল, ভুলে যাস না আমরা কিন্তু হাত গুটিয়ে বসে আছি। এত বড় একটা রিস্কি মিশন এখনো কমপ্লিট নয়। আদতে কি খবর তাও জানি না। আচ্ছা, ক্যাপ্টেনের অতি পছন্দের কাছের ইব্রাহিম কিছু কি জানে আজহার পাটোয়ারি কোথায় আছে? শেষের কথাটা সৌম্য খানিকটা রুষ্ট আর তাচ্ছিল্যের জ্ঞানেই বলল, মিশন কমপ্লিট হয়েছে তা কিন্তু টিমের সবাই জানি। ক্যাপ্টেন তবুও অথরিটিকে জানায়নি ক্যাপ্টেনের স্ত্রী অসুস্থ, তাই এখানে থাকা হচ্ছে। টিমের সবাই এটাও জানে কাল বিকালেই আমরা চট্টগ্রামের দিকে রওনা দিচ্ছি। সব জেনেও অবুঝের মতো জিজ্ঞাসা কেন করছিস বাল? তবে আজহার পাটোয়ারির কি খবর তা আমরা জানি না কেউই। ক্যাপ্টেন নিশ্চয়ই এই বিষয়ে জানে। উনি এই বিষয়ে সিওকে জানাবেন নিশ্চয়। তুই খামোকা এটা নিয়ে হঠাৎই মারছিস কেন বুঝলাম না। উত্তর দেয় না সৌম্য, তবে কপাল কুঁচকে গভীর হয়। কিছু একটা ভাবতে থাকে কেবল। ঘুমন্ত চোখগুলি পিটপিট করে তাকায় মায়েরা। চোখের সামনে দেখতে পায় ঝাপসা ঝাপসা ইহামের গভীর আদলখানা। ইহামের পুরুষ্ঠ গম্ভীর মুখখানা দেখে তুলতুলে কোমল ঠোঁটের হাসি ফুটিয়ে আনে। আর ওই হাসির দিকে তাকিয়ে ইহামের ওষ্ঠস্ফীতি হয়। মায়েরার আধো আধো কণ্ঠে আওড়ায়, গুড মর্নিং ক্যাপ্টেন সাহেব। ইহাম প্রত্যুত্তর না করেই ঠোঁট টিপে নিঃশব্দে হাসল খানিকক্ষণ। তার ওই হাসি দেখে বিস্মিত হলেও মায়রার কপাল কুঁচকে নিল। ক্ষীণ গলায় সে প্রশ্ন করল, আপনি হাসছেন কেন? ইহাম জবাব দেয় না। মায়রার দিকে ঘোর লাগা নজরে তাকিয়ে আগের মতোই বাঁকা হাসি ঝুলিয়ে বলে, মানুষটার হাবভাব কেমন যেন ঠেকে মায়রার কাছে। বদ্ধ শুভ্র কেবিনের আশপাশ তাকিয়ে বাহিরে টিকিটই পাওয়া যায় না। ভ্রুকুটি করে সে আবারও শুধায়, খুব বেলা হয়ে গিয়েছে কি?
এবারও ইহাম কোনো জবাব দেয় না, বরং তার পিচ্ছিল হাসিটার পরিমাণ আরেকটু দীর্ঘ করে। কোনো সহজ স্বাভাবিক হাসি না দেখতে পেয়ে খানিকটা বিরক্ত হয় মেয়েটা। মনমরা হয়ে বলে ওঠে, আশ্চর্য, কিছু না বলে হাসছেন কেন? এই টিটকিরি মারা হাসির মানেটা কি? ইহাম নরম স্নিগ্ধ নজরে মায়রার দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে হাসে প্রথম, এরপর অল্প ঘাড় নুড়িয়ে নিচের ঠোঁটটা দুই আঙ্গুলে চেপে ধরেই মেয়েটার নজরে নজর রেখে জবাব দেয়, কেবল 9টা বাজে। এত সময় ঘুমিয়েছি আমি, এ কারণেই মাথাটা বড্ড ভার লাগছে বোধহয়। চোখটা বন্ধ করেই মায়রা মাথায় হাত দিয়ে বলে, এখন রাত 9টা, তুমি বিকালে ঘুমিয়েছো তো? সকালটা কি স্বপ্নে টেনে আনলে? ইহামের ঠ্যাস মারা কথায় মায়রা চট করে তাকায়। সবটা মস্তিষ্ক ধারণা দিতেই কিঞ্চিত লজ্জা পায়। মাথা নুইয়ে বিরক্তির সুরে গোমরা মুখ করে বলে, আপনি আসলেই একটা ঝামেলার মানুষ। আগে বললেই হতো। সবকিছু আপনি পেঁচান, খাটাস লোক। তোমার চিন্তা ভাবনাটা কত দূর গেল তা দেখতে হবে না, মাথা মোটা গবেট। একদম উল্টাপাল্টা কিছু বলে ডাকবেন না আমায়। তুমি নিজেই তো প্রমাণ পেলে তুমি একটা মাথা মোটা। মায়রার মাঝে এবার সত্যি রাগী রাগী ভাব ফুটে উঠেছে। নাকের ডগাটা লাল টকটক হয়ে উঠেছে। সেই দিকে ঘোর লাগা দৃষ্টিতে অদ্ভুতভাবে তাকিয়ে নেশাগ্রস্তের মতো করে বলে বসল ইহাম, লা মায়রা, তোমার চেরি নাকে একটা বাইট খাই? আচমকা মানুষটার এমন প্রশ্নে নিজেকে খিঁচিয়ে বসে রইল মায়রা। শরীরটা জড়ো এক খণ্ডের মতো বেডের স্থান নিয়েছে। ঠোঁটের সাথে ঠোঁট চেপে ধরে চোখ দুটি রসগোল্লার মতো বড় করে নিয়েছে ইহামের প্রশ্নে ক্ষীণ ধারে। এই লোক তো সাংঘাতিক পাজি। ইহাম তার ওই রোবট ভাব দেখে ক্রু হাসে। বেড থেকে উঠে আগ বাড়িয়ে মায়রার সরু লাল নাকটাকে মৃদুভাবে কামড় বসায়। মুহূর্তে মেয়েটার শরীর ঝাঁকুনি দিয়ে কেঁপে ওঠে লজ্জায়। বেডের দিকে মাথা ঝুঁকিয়ে ঘন ঘন শ্বাস নেয়। ইহাম তা দেখে ঠোঁট কামড়ে হাসে। বেডের একপাশে দাঁড়িয়েই মায়রার নত চিবুক ছুঁয়ে মুখ ওপরে করতেই দেখতে পায় নাকের সাথে তার টসটসে গাল দুটিও লাল হয়ে উঠেছে। টালমাটাল হয়ে ইহাম হিস হিস করে বলে, আমার লাজুক লতা, এমন আপেল ফেস করো না। তোমার এই লাল লাল ফেস দেখলে নিজেকে কন্ট্রোল করা মুশকিল হয়ে দাঁড়ায়। সো প্লিজ, নিজের বিপদ ডাকতে এখন আমার সামনে এই ফেস করো না, বোকা মেয়ে। লজ্জায় মুখ লুকাতে মায়রা তৎক্ষণাৎই ইহামের বলিষ্ঠ কোমর জাপটে ধরল। বুকটা অসম্ভব হারে ওঠানামা করছে তার। গহীন থেকে আসা ধুকপুক ধুকপুক ধ্বনি মুখরিত করে তুলেছে কেবিনটা। পাষাণ পুরুষটার গা থেকে ভেসে আসা পুরুষালী কড়া পারফিউমের গন্ধ তাকে আরো মাতাল করে দিচ্ছে। মানুষটাকে শক্তভাবে আঁকড়ে ধরে লম্বা লম্বা শ্বাস টানে মেয়েটা। মৃদু ঝুঁকে ইহাম মায়রার এলোমেলো রুক্ষ চুলে চুমু খায়, বিড়বিড় করে আওড়ায়, আমি আসি মিসেস ফাহাদ ইহাম চৌধুরী, আপনার ভয় নেই। এভাবে লজ্জায় আপনায় বারংবার মরতে আর একটু সময়ের অপেক্ষা, তাড়াতাড়ি সুস্থ হন। মায়েরা জবাব দিতে পারে না। হৃদয়ের আন্দোলিত ধ্বনিতে একেবারে বিমূঢ় সে। মানুষটার প্রতিটা কথা তাকে বরফের মতো করে জমিয়ে দিচ্ছে। খেইহারা বেসামাল বুকের ভারসাম্যটা টানতে অপারগত সে। চোখে মুদে মানুষটার প্রতিটা কথা অনুভব করে লজ্জায় মূর্ছা যায় যায় সে। হসপিটালে তোমায় কিছুদিন থাকতে হবে মায়রা। একটুও বেয়াদবি করবে না কিন্তু। দুদিন পর আরো 2-1টা টেস্টও করাতেও হতে পারে। একটুও বাহানা করবে না, ঠিক আছে? আর ঔষধগুলি সময় মতো নিবে, কেমন? মায়েরা নিজেকে ধাতস্থ করে। ভেতরের অনুভূতি রঙিন ঢেউ আছড়ে পড়লেও সে শান্ত। কিছু বলতে গিয়েও গলা দিয়ে আওয়াজ বের হলো না। কাল বিকালে আমি কিন্তু চলে যাচ্ছি চট্টগ্রামে। ইহামের শান্তশিষ্টভাবে কথাটা সরাসরি মায়রার কলিজা ভয়ঙ্করভাবে বেগে খুবলে ধরল। পাষাণ মানুষটার দূরত্বে নিদারুণ যন্ত্রণাটুকু নিমিষেই নিঃশ্বাস আটকে দিল।
কিছু পল দুজনেই স্তব্ধ হয়ে রইল। ইহাম স্থির দাঁড়িয়ে কেবল বুঝে ওঠার চেষ্টা করছে মায়রার মনোভাব। মেয়েটা কিছু সময় একদম নিস্তেজ থেকে বেডে বসা অবস্থায় ইহামের কোমরে হাত রেখে মুখ তুলল, ছলছল নয়নে নিজের পুরুষটার শক্ত আদলে দৃষ্টি বুলিয়ে করুণ স্বরে শুধায়, চলেই যখন যাবেন তখন কাছেই এসে এত ভালোবাসা দিয়ে দূরত্বের কষ্টটুকু দ্বিগুণ করেন কেন ক্যাপ্টেন সাহেব? টৈটম্বুর মায়রার চোখ আরো কম্পিত, কাতর গলায় ইহামকে অস্থির করে বুকের ভেতরে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এক পলকে। এই মেয়ে নির্ঘাত তাকে বদ্ধ উন্মাদ করবে, নয়তো একেবারেই খুন। দাঁতে দাঁত চেপে বজ্রবেগে কেমন যেন সবটুকু শক্তি দিয়ে মায়রার মাথাটা নিজের ওদরের সাথে চেপে ধরল। মেয়েটা বলিষ্ঠ হাতে পৃষ্ঠ ব্যথা পেলেও নির্বাক রইল, ভেতরটা গুমড়ে গুমড়ে কাঁদে। থাকুক না একটু ব্যথা, অন্তঃকরণের চোষেনিক পাষাণ পুরুষটার মাতাল করা মিষ্টি ঘ্রাণটুকু। লক্ষ্মী সোনা বউ আমার, সুস্থ হয়ে এক্সামটা কোনো রকমে দিলেই তোমায় তুলে নিয়ে যাব মনের ছোট্ট কুঠুরিটায়। আর একটু অপেক্ষা করো জান। মায়েরা এবার আর নিজেকে শক্ত করতে না পেরে ফুপিয়ে উঠল, মানুষটাকে আরেকটু জাপটে ধরে হেঁচকি তুলে কাঁদল। কিঞ্চিৎ সময় ব্যয় হবার পরই যখন মেয়েটা কান্না থামায় না, তখন বিরক্ত হয় ইহাম। হিতে না আবার বিপরীতে হয়ে যায় ভেবে অগাধ মিঘাদ আওয়াজে বলে, মায়েরা আবার দুষ্টু দুষ্টু চিহ্ন দিচ্ছ কিন্তু। আমি খেই হারালে সামলাতে পারবে না আমার পিচ্ছি মিসেস চৌধুরী। থমকায় মায়েরা, কান্নারাও থেমে যায় আচমকা। সেকেন্ড কয়েক পর লজ্জায় দুই হাত দিয়ে ইহামকে ধাক্কা দিয়ে মেকি রাগ দেখায়, আপনি একটা অসভ্য পুরুষ। তবে তোমারই। আর উত্তর দেওয়ার মতো কিছু খুঁজে পায় না মায়েরা, লজ্জায় কেবিনের এদিকে ওদিকে তাকিয়ে ইতি উতি করে। তার হাঁসফাঁস দেখেই ইহাম কিছু বলতে যাবে, তখনই কেবিনে নক করে নার্স। আসতে পারি স্যার? দুজনেই ঘাড় বাঁকিয়ে তাকায়। নার্সকে দেখে অজানার সংখ্যায় ইহাম মুখ করে গম্ভীর। পাশ ফিরে তাকায় মেয়েটা গোলগাল মুখের দিকে। নিজের শরীরই এত কাটাছেঁড়া হলেও যে ব্যথা পাত্তা দিত না সেই শক্ত মনের কঠোর পুরুষটা আজ অন্য একটি রমণীর ব্যথার কথা চিন্তা করে অগ্রিম মুখ শুকিয়ে নিয়েছে। ফাঁকা একটা অনুভূতি অনুভব করছে গহীনের কোণে। এস কাম। গম্ভীর রুক্ষ গলায় জবাব দেয় সে। স্যার, তখন ম্যাম ঘুমিয়েছিল বলে ডক্টর আসেননি ড্রেসিং করতে, তবে এক্ষুনি ড্রেসিংটা করতে হবে স্যার। রয়ে শুয়ে ইহাম জবাব দেয়, শিওর। ড্রেসিংয়ের কথা শুনে আত্মা কেঁপে উঠল মায়রার। কাঁদো কাঁদো মুখ করে বলে, আমি ড্রেসিং করব না। মায়রার মুখ দেখে বড্ড মায়া হয় ইহামের। মেয়েটার যন্ত্রণার কথা চিন্তা করে তার নিজের ভেতরটাই তো হাহাকার করছে। বুকে সূক্ষ্ম পীড়ার উদয় হয়েছে। শুকনো ঢোক গেলে ইহাম মায়রার গালে হাত রাখে, প্রাণহীন গলায় বলে, ইনফেকশন হবে। ড্রেসিংটা আরো আগে করার দরকার ছিল। তুমি ঘুমিয়েছিলে বলে আমি ডক্টরকে চলে যেতে বলেছিলাম। রাত বেশি হয়ে যাচ্ছে, করে নাও ড্রেসিংটা। বেশি ব্যথা পাবে না জান। ইহাম শুনল না মায়েরা অনবরত মাথা দুলিয়ে জানায় সে ড্রেসিং করাবে না। মোটা গলায় ইহাম ধমকে সুরে বলল, বলছি তো বেশি ব্যথা পাবে না, চুপটি করে বসে থাকবে কেবল। এটুকু তহমটে একটু থেমে পকেট থেকে ফোনটা বের করে কিছু একটা করে জানায়, একটু কাজ পড়ে আছে, আম্মুকে ডেকে দিচ্ছি, তুমি থাকো। বলেই মায়রার আঁকড়ে ধরা হাতটা ছুটিয়ে কোনো রকমে পা চালায়। পেছন থেকে উত্তেজিত হয়ে মেয়েটার অসহায়ের মতো বলতে থাকা, আপনি যাবেন না নিষ্ঠুর লোক, আমি ড্রেসিং করব না। মায়েরার ডাক উপেক্ষা করেও ইহাম বের হয়ে যায়। আসার আগে মেয়েটার ক্রন্দনরত অভিমানী মুখ বলে দেয় এমনটা হয়তো আশা করেনি সে। এর জন্য হয়তো তার উপর রাগও দেখাবে কিংবা ভুল বুঝবে, তবুও সেটা উপেক্ষা করল ইহাম। শক্ত মনের অধিকারী লোকটাও যেন আজকাল কতটা কষ্ট পায় এক অষ্টাদশীর জন্য। তার
হদিস কেউ জানে না। মায়েরা অভিমান করলেও সে কি করে বুঝবে মেয়েটার পীড়াযুক্ত আর্তনাদ তার বুকে সহস্র বিষাক্ত ছুরির আঘাতের মতো অসহ্য যন্ত্রণা দিবে। সেই তখন থেকে তুহিন রাগে ফোঁস করছে। মায়েরা শাশুড়ির কথাগুলি তার কানে বিষ ঢেলে দিচ্ছে যেন। সে কিছুতেই ভুলতে পারছে না তখনকার পরিস্থিতিটা। এখনো তুষের মতো জ্বলছে তার রাগ। তখনই খেয়াল যায় পরিচিত অবয়বে। চিনতে অসুবিধা হয় না মানুষটাকে। বিষাদ মুখে শিফু করিডোরের শেষ মাথায় দাঁড়িয়ে নিজেকে খুব করে বুঝিয়েছে তুহিন ভাইয়ের জন্য তার আর কিছুই নেই, শুধু অপেক্ষা ছাড়া। এমনিতেও মানুষটা এবার নিজের দিক থেকে কঠোর হয়েছে হয়তো। কি দরকার শুধু শুধু একটু পা এগিয়ে দিয়ে মানুষটাকে কষ্ট দেওয়ার। তখনই এক প্রকার তেড়ে আসে তুহিন, দাঁতে দাঁত চেপে কিরমির করে বলে, কথা আছে তোমার সাথে? চমকে তাকায় শিপু। তুহিনকে রাগান্বিত দেখে ভুরুকুটি করে আসে সে। তার কোনো রকমের জবাব আশা করে না তুহিন। তোমার ভাই তোমার ভবিষ্যৎ ভালোর জন্য তোমাকে আমার হাতে তুলে দেয়নি এই মুহূর্তে। হ্যান ত্যান বুঝ দিয়ে দিয়েছে। তোমার ভাইয়ের কাছে তুমি যেমন দামি, আমার কাছেও আমার বোন কিন্তু দামি। আঙ্গুল উঁচু করে ক্ষিপ্ত হয়ে তুহিন বলে ওঠে, মনে রেখো, আমার বোনের অসম্মান কষ্টও কিন্তু আমি সহ্য করে নিব না। বিয়ে যখন করেছে আমার বোনের সব কিছুর ভার যেন সে নেয়। তোমার ভাইকে কথাটা জানিয়ে দিও। তুহিন রেগেমেগে চলে যাচ্ছে। শিপু শান্ত স্বরে জিজ্ঞাসা করে, এতে আমার দোষ কোথায় তুহিন ভাই? থমকায় তুহিন, ঘাড় বাঁকায়, কেবলই মোটা স্বরে জবাব দেয়, নিজে চিন্তা করে দেখো। আমায় না মাঝে মাঝে বলতে আসো আমার ভাই আমার ভালো চাই, এটা তো খারাপ না। তাই তোমাকে বোঝাতে এলাম আমার বোনেরও আমি ভালো চাই। এসব বুঝেছেন তো? এবার বুঝেছেন তো একটা ভাইয়ের কাছে তার বোন কতটা দামি? কিছু সময় চুপ হয়ে যায় তুহিন। এরপর দায়সারা ভাবে জানায়, বুঝেছি বলেই তো পথ থেকে সরে এসেছি। তবে মনে রেখো শিপু টিপু, ভুলে যাইনি আমি। বলেই গম গম পায়ে তুহিন পথ ছাড়ে। হৃদয়টা হু হু করে কেঁদে ওঠে শিপু আর। চোখগুলি পানিতে চিকচিক করে উঠলেও নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে সামলানোর চেষ্টা করলো। চোখে পড়ে যাওয়া পানিটাকেও আটকে নিল শক্ত মনের জোরে। এই সব কিছুর মাঝে আমাদের দোষটা কোথায় তুহিন ভাই? আমায় কেন গুমড়ে গুমড়ে কাঁদতে হচ্ছে সর্বক্ষণ? মেদিনীতে আলো ফুটেছে চারিদিকে চকচকে। মায়েরা এখনো ঘুমে। কাল রাতে ড্রেসিং করার পর মেয়েটা সেই যে বেঘুরে ঘুমিয়েছে, এখনো পর্যন্ত ওঠেনি। ইহাম মায়েরার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। বেলা ৮টা বাজে। ভোর থেকে সে এভাবেই বসে আছে মেয়েটার সামনে। মনে পড়ে কাল রাতের কথা। কাজের বাহানায় সে কেবিন থেকে বের হয়ে এলেও বাহিরে দাঁড়িয়েছিল। ভেবেছিল অবস্থা বেগতিক দেখলে নিজেই যাবে। ডক্টর কেবিনে যাওয়ার আগে হাত জোর করে অনুনয় করে বলেছিল বেশ। ওইটুকুন মেয়েকে যেন ব্যথাবিহীন ড্রেসিং করে। ডক্টর আশ্বাস দিয়ে ঢুকলেও মায়েরার কয়েকটা আর্তনাদ শুনেই অধৈর্য হয়ে যায় ইহাম। বুকের অসহ্য কামড়ানি আর দাপাদাপিতে টিকতে না পেরে দ্রুত একদম হসপিটালের থেকে বের হয়েই বিষাক্ত কেবলই ধোঁয়া উড়িয়েছে। ঘুমে থাকতে থাকতেই এবার ফাতেমা বেগম এসে দেখলেন মেয়েকে। মেয়ের জামাইকে দেখে আর বসলেন না। ও কখন ঘুম থেকে উঠবে বাবা? ঘুমের ওষুধ দিয়েছে তো একটু দেরি হতে পারে। ডক্টরকে জিজ্ঞাসা করেছিলাম, বলেছে ৯টার মাঝে ঘুম ভেঙে যাবে। আচ্ছা, তাহলে আমি এখন যাই? আপনি চাইলে বসতে পারেন আম্মু। না বাবা, তুমি থাকো, আমি পরে আসবো। ঘুম থেকে উঠলে ও তোমায় দেখতে পেলে খুশি হবে। ইহাম জবাব দেয় না। ফাতেমা বেগম চলে যেতেই সে বিড়বিড় করে বলে ওঠে, কে জানে খুশি হয় নাকি আরো রেগে বসে মাথা মোটাটা। প্রায় ৯টার দিকে মায়রার চোখের পাতা নড়তে দেখে ইহাম নড়ে চড়ে বসে। আস্তে ধীরে মেয়েটার চোখ খুলতেই ইহাম মাথায় হাত রাখে। কোমল কণ্ঠে শোধায়, কোনো রকম অসুবিধা হচ্ছে?
প্রশ্নের জবাব দেয় না মেয়েটা। ফ্যাল করে কিছুক্ষণ তাকিয়ে থেকে ধীর মনে করে সব। কাল রাতে লোকটার নিষ্ঠুরভাবে উপেক্ষা করার বিষয়টা বড্ড আঘাত দিয়েছে তাকে। এই লোকটা এত পাষাণ কেন সব সময়? হৃদয়টা আবারও কেঁদে ওঠে নিগাড়ুভাবে। স্থবির থেকে মায়রার মুখ ফেরায়। ইহাম বুঝেও অভিমানীর তপ্ত অভিমান স্নিগ্ধ স্বরে ডাকে, মায়রা। ইহামের কোমল ডাক অগ্রাহ্য করে সে এখনো মুখ ফিরিয়ে রেখেছে। তার চোখের সামনেও মনের অবয়বে বারবার ভেসে উঠছে পাষাণ মানুষের কালকের নিষ্ঠুরতা। সে জানে না কোনো কারণে, শুধু দেখছে কেবল নিষ্ঠুর করে তার প্রত্যাখ্যানটুকু। শুনশান নীরব কেবিনটায় ইহামের মৃদু আওয়াজও কেমন যেন গম গম করে লঘু স্বরে শোধায়, রাগ করে আছো আমার ওপর? কথা বলবে না? মায়েরার সোজাসাপটা উত্তর। বোঝাই যাচ্ছে কিছু বলবে তার আগে মেয়েটা অন্যদিকে তাকিয়ে জবাব দিল, আপনি এই রুম থেকে যান। মায়েরার আহত গলা টের পায় বুদ্ধিবৃত্তি চতুর মস্তিষ্কের ইহাম, তাই নীরব থাকে। ক্ষীণ গলায় বলে, এদিকে তাকাও। আমার চোখের দিকে তাকিয়ে বলো তো শুনি, কি বলছো? এমন কথায় মেয়েটাও যেন জ্বলে উঠল। দ্রুত করে মুখ ফিরল ইয়ামের দিকে। শক্ত কণ্ঠে খানিকটা উচ্চ স্বরেই আওড়ালো, আপনি এখান থেকে, এই রুম থেকে বের হয়ে যান।